প্রিয় সহকর্মীবৃন্দু, আসসালামু আলাইকুম। শাহজাল ইসলামিক ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে ডিজিটাল প্ল্যাটফর্মে মানি লন্ডারিং এর রেড ফ্ল্যাগ গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মানি লন্ডারিং এর রেড ফ্ল্যাগ এর এই আলোচনা ইনশাআল্লাহ ক্রমান্বয়ে চলতে থাকবে, অর্থাৎ সিরিজ আকারে চলতে থাকবে। আমরা একে একে আপনাদেরকে সকল রেড ফ্ল্যাগ গুলোর সাথে পরিচিত করার চেষ্টা করব। সো রেড ফ্ল্যাগে যাওয়ার আগে এটার গুরুত্বটা আমরা একটু বুঝে নিই। আমরা মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012 তে ব্যাংকারদেরকে বা ব্যাংকের রিপোর্টিং এন্টিটি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রিপোর্টিং এন্টিটির অব্লিগেশন কি? এই জায়গায় 4টা অব্লিগেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ রিপোর্টিং এন্টিটি রেসপন্সিবিলিটির কথা বলা হয়েছে। রিপোর্টিং এন্টিটি যে কাস্টমারকে, অর্থাৎ ব্যাংকগুলো অথবা আমরা যে কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করছি তার সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য আমাদেরকে সংরক্ষণ করতে হবে, এবং এই তথ্য অ্যাকাউন্ট ক্লোজ বা বিজনেস রিলেশনশিপ ক্লোজ হয়ে যাওয়ার পরও 5 বছর সংরক্ষণ করতে হবে। এই তথ্যগুলো, সংরক্ষিত তথ্যগুলো বিএফও চাওয়া মাত্রই অন ডিমান্ডে তাদেরকে সরবরাহ করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রেসপন্সিবিলিটি, অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অব্লিগেশন, ব্যাংকাররা যে অব্লিগেশনে সবচেয়ে বেশি ভয় পায়, যে অব্লিগেশনে ব্যাংকাররা টাচ করতে চায় না, তা হলো সাসপিসিয়াস ট্রানজেকশন রিপোর্টিং। অর্থাৎ আনইউজুয়াল যে ট্রানজেকশন গুলো হয়, অর্থাৎ কোনো একজন কাস্টমারের যে আনইউজুয়াল ট্রানজেকশন বা আনইউজুয়াল এটিএম, এইগুলোকে রিপোর্ট করা আমার আইনি অব্লিগেশন। অর্থাৎ প্রোঅ্যাক্টিভলি, অটোনোমাসলি এগুলোকে আমাকে রিপোর্ট করতে হবে বিএফআই তে এজ এ রিপোর্টিং এন্টিটি হিসাবে। সো আমি যদি কোনো কাস্টমারের আনইউজুয়াল অ্যাক্টিভিটি খুঁজে পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কন্টিনিউয়াস মনিটরিং এ থাকতে হবে। এই কন্টিনিউয়াস মনিটরিং এর একটা পার্ট হলো রেড ফ্ল্যাগ আইডেন্টিফিকেশন। সো আমরা রেড ফ্ল্যাগ গুলো সম্পর্কে যদি একটা ভালো ধারণা থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই জায়গায় হয়তো কোনো একটা সাসপিসিয়াস ইস্যু ঘটছে, অথবা সাসপিসিয়াস ইস্যু ঘটার অ্যাটেম্প নিচ্ছে। তাহলে আমরা আজকে দেখার চেষ্টা করি কিছু রেড ফ্ল্যাগকে, কোন ইস্যুগুলো আমাকে সিগন্যাল দিচ্ছে যে জায়গায় হয়তো মানি লন্ডারিং হচ্ছে, কোন ইস্যু আমাকে অ্যালার্ট করছে যে এই জায়গায় মানি লন্ডারিং হওয়ার সম্ভাবনা আছে। রেড ফ্ল্যাগ মানেই যে এই জায়গায় মানি লন্ডারিং ঘটছে ব্যাপারটা এরকম না। রেড ফ্ল্যাগ আমাকে সিগন্যাল দিবে, আমাকে বলবে তুমি থামো, তুমি এই জায়গায় ইনভেস্টিগেশন করো, ইনভেস্টিগেশন করে তুমি ডিসিশন নাও যে জায়গায় আমি রিপোর্ট করব কি করব না। অর্থাৎ রেড ফ্ল্যাগ আমাকে একটা অ্যালার্ট দিচ্ছে, এই অ্যালার্টের মাধ্যমে আমি সতর্ক হব, ইনভেস্টিগেশনে যাব, ইস্যুগুলোকে এসকেলেট করব আমার সিনিয়রের কাছে, উনি ইনভেস্টিগেশন করে এগুলো ডিসিশন নেবে। আমরা যদি আমাদের এসএআর বা এসটিআর এর এসকেলেশনটা দেখি, তাহলে আমার যে রিলেশনশিপ অফিসার আছেন, ব্যাক্স অফিসার, উনি রেড ফ্ল্যাগ পাওয়া মাত্রই সাথে সাথে উনি কাকে জানাবেন? বামেলকুকে জানাবেন। বামেলকু উইদাউট ডিলেতে এগুলোকে ইনভেস্টিগেশন করে এএমএলডি তে পাঠাবেন। এএমএলডি উইদাউট ডিলেতে এগুলো বিএফআই তে সাবমিট করবেন। সো এই হলো রেড ফ্ল্যাগ এর ফাইনাল এসকেলেশন। সো আমরা কিছু রেড ফ্ল্যাগ কে দেখার চেষ্টা করি। যে কোনো একটা অ্যাকাউন্টে, স্পেশালি স্টুডেন্ট অ্যাকাউন্টে অথবা হাউস ওয়াইফের অ্যাকাউন্টে যদি লার্জ স্কেল জমা হয়, আমরা জানি স্টুডেন্টের তার নিজের কোনো ইনকাম নাই, অথবা হাউস ওয়াইফ যিনি তার নিজস্ব কোনো ইনকাম নাই, তাহলে এই টাকাটা অন্য কারো, আর এটা যদি লার্জ স্কেলের হয় তাহলে এটা আমাকে রেড ফ্ল্যাগ দিচ্ছে। অর্থাৎ এটার বেনিফিশিয়ারি ওনার কে, এটাকে আইডেন্টিফাই করতে হবে। সোর্স অফ ফান্ডটা কার কাছ থেকে এসেছে, কোন পারপাসে এসেছে, এটা আমাকে জানতে হবে। সো এই ক্ষেত্রে স্টুডেন্ট অ্যাকাউন্টে যখন লার্জ স্কেল ট্রানজেকশন হচ্ছে, এটাকে আমরা রেড ফ্ল্যাগ দেব, এগুলোকে আমরা ইনভেস্টিগেশন করব এবং ফাইনালি ডিসিশন নেব যে এটাকে এসসিআর বা এসটিআর করা যায় কিনা। অথবা কোনো একজন সরকারি কর্মকর্তা, আমরা জানি এমনিতেই প্যাপস রিস্কি, আর যদি এটা পাবলিক অফিসিয়াল হয়, এই যে এই কারাপশন একটা সুযোগ থাকে। পাবলিক অফিসিয়াল, উনি ওনার ফ্যামিলি মেম্বারের নামে অ্যাকাউন্ট খুলছেন, অর্থাৎ উনি বেনিফিশিয়ারিও না, বাট উনি যে টাকা ডিপোজিট করছেন অ্যাকাউন্টে, যে টাকার জন্য উনি অ্যাকাউন্ট ওপেন করছেন, ওইটা তার ফ্যামিলি লিজিটমেট ইনকামকে সাপোর্ট দেয় না। সো এটাকেও রেড ফ্ল্যাগ হিসেবে আমাদেরকে ধরতে হবে এবং এটার ফাইনাল এসকেলেশনে আমাদেরকে যেতে হবে। কোন একটা অ্যাকাউন্টে প্রতিদিন প্রচুর ট্রানজেকশন হয়, আমাদের এটাই কাম্য। এজ এ ব্যাংকার হিসাবে অ্যাকাউন্টে ট্রানজেকশন হবে, এটা একটা পজিটিভ দিক। বাট যদি অ্যাকাউন্টে
ইনিশিয়াল ব্যালেন্স ভেরি লো এবং এন্ডিং ব্যালেন্সও ভেরি লো থাকে, অর্থাৎ কোনো একটা দিন শুরু হয়েছে তার 100 টাকা ব্যালেন্স নিয়ে, ওই দিন ওই অ্যাকাউন্টে ট্রানজেকশন হয়েছে প্রায় 20 লাখ টাকা এবং দিন শেষ হয়েছে 100 টাকা নিয়ে। এরকম যদি থাকে তাহলে এই অ্যাকাউন্টগুলোকেও আমাদের হাই ভেলোসিটি অ্যাকাউন্ট ধরতে হবে। এই অ্যাকাউন্টগুলোকেও আমার ইনভেস্টিগেশন বা রিভিউর আন্ডারে নিয়ে আসতে হবে, বিকজ এই অ্যাকাউন্টগুলো হয়তো কোনো হুন্ডি অথবা অন্য কোনো পারপাসে ইউজ হচ্ছে কিনা এটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে। কেননা হুন্ডি অথবা অন্যান্য নেটওয়ার্ক যারা অবৈধ অ্যাক্টিভিটিস করেন তারা হয়তো ব্যাংকিং সিস্টেমকে ইউজ করছেন তাদের ফান্ড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তো তাহলে হাই ভেলোসিটি অ্যাকাউন্ট যেগুলোতে আবার বিগিনিং এবং এন্ডিং এ লো ব্যালেন্স থাকে এগুলোকে আমাদের রেড ফ্ল্যাগ হিসাবে ধরতে হবে। কখনো কখনো কাস্টমার এসে ব্যাংকে তার প্রফিট কি হবে অথবা এটা থেকে কি রিটার্ন পাবে এই ইস্যুতে তার কনসার্ন থাকে না, তার মূল কনসার্নটা থাকে এই পার্টিকুলার অ্যাকাউন্ট করা হলে পার্টিকুলার অ্যামাউন্ট যদি ডিপোজিট করা হয় তাহলে এটা রিপোর্টিং হবে কিনা, রেগুলেটরকে এটা ইনফর্ম করা হবে কিনা, অথবা রিপোর্টিং থ্রেশহোল্ডটা কত আছে এটা তারা জানতে চায়। যেমন আমরা ক্যাশ ট্রানজেকশনের ক্ষেত্রে সিটিআর 10 লাখ কোন একটা পার্টিকুলার ডেতে এক বা একাধিক ট্রানজেকশন ক্যাশ ট্রানজেকশন যদি 10 লাখের উপর হয় রেগুলেটরকে রিপোর্ট করতে হয়। সো এরকম রেগুলেটরি রিপোর্টিং সম্পর্কে সে জানতে চাচ্ছে। দ্যাট মিনস তার ইন্টেনশন হলো এটাকে সারকামভেন্ট করা, এটাকে পাশ কাটিয়ে যেতে চাচ্ছে সে। সো এই ধরনের ইন্টেনশন বা অ্যাক্টিভিটি যদি ক্লায়েন্ট করে এগুলোকেও আমাদেরকে রেড ফ্ল্যাগ হিসাবে ধরতে হবে। আমাদেরকে রেড ফ্ল্যাগ হিসাবে দেখতে হবে কোন একটা ক্লায়েন্ট তার একাধিক অ্যাকাউন্ট অথবা তার বেনিফিশিয়ারি ওনার হিসেবে একাধিক অ্যাকাউন্টে তার অস্তিত্ব আছে, ওইসব অ্যাকাউন্টে সে টাকা জমা দিচ্ছে এবং টাকাগুলো সবই ইউআরটি অর্থাৎ আন্ডার রিপোর্টিং থ্রেশহোল্ড, অর্থাৎ 10 লাখের নিচে জমা দিচ্ছে এবং ওই অ্যাকাউন্টগুলো থেকে একটা পার্টিকুলার অ্যাকাউন্টে ফান্ডগুলো ট্রান্সফার করছে যাতে সে রিপোর্টিং থ্রেশহোল্ডটাকে এড়াতে পারে এবং ফাইনালি ওই অ্যাকাউন্ট থেকে সে হয়তো বিদেশে টাকাগুলো নেওয়ার জন্য অ্যাটেম্প করছে। সো এই ধরনের যদি অ্যাক্টিভিটি হয় এটাকেও রেড ফ্ল্যাগ হিসাবে আমাদের ধরতে হবে। অথবা কোনো ক্লায়েন্ট বিভিন্ন অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছে যেগুলো তার নিজের অ্যাকাউন্ট অথবা ওইগুলো বেনিফিশিয়ারি ওনার সে, বাট সবগুলোই আন্ডার রিপোর্টিং থ্রেশহোল্ডের নিচে অর্থাৎ 10 লাখের নিচে, দ্যাট মিনস সে স্ট্রাকচারিং করছে। আমাদের মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টে স্ট্রাকচারিং অলসো এ মানি লন্ডারিং অফেন্স। সো সেই জায়গায় তাহলে মানি লন্ডারিং অফেন্স করছে কিনা এটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে, এটা কি আসলে কোনো লিজিটিমেট পারপাস আছে কিনা এই থ্রেশহোল্ডের নিচে টাকা জমা দেওয়া এটা আমাদেরকে দেখতে হবে। এজ ওয়েল এজ একজন ক্লায়েন্টের হয়তো 2টা অ্যাকাউন্ট আমার কাছে আছে, সে একটা অ্যাকাউন্ট থেকে টাকা তুলে অন্য অ্যাকাউন্টে এই ক্যাশ টাকায় জমা দিচ্ছে, এটাও রেড ফ্ল্যাগ। অর্থাৎ উইথড্র এবং ডিপোজিট এটা তার তো আসলে কোনো কারণ ছিল না উইথড্র এবং ডিপোজিট করার, বিকজ সে ইজিলি ট্রান্সফার করতে পারতো, হয়তো সে 2টা অ্যাকাউন্টের ভিতরে কানেক্টিভিটি রাখতে চাচ্ছে না। এর বিহাইন্ড দ্য রিজন কি এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, এটা আমাদেরকে ইনভেস্টিগেশন করে দেখতে হবে এটার পেছনে আসলে কোনো ইল মোটিভ আছে কিনা। অথবা কোনো একটা ট্রানজেকশন আমরা এক্সিকিউট করছি আমার কাউন্টার পার্টে এমন একটা কান্ট্রি যে কান্ট্রির অবস্থান কোনো সেফ হেভেনে, যে কান্ট্রির অবস্থান এমন জায়গায় যে জায়গায় আপনার ফান্ডগুলো নিয়ে পুঁজিভূত করা হচ্ছে, বিশেষ করে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, কাইম্যান আইল্যান্ড অথবা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কোনো একটা দেশ, যে জায়গার সাথে আমাদের কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড নেই, অথবা ওই জায়গায় তাদের মূল অর্থনৈতিক কর্মকাণ্ড হলো কাগজে কোম্পানি ফর্ম করে দিয়ে অ্যাসেটকে পুঁজিভূত করা। সো এরকম যদি কোনো কান্ট্রির সাথে ট্রানজেকশন হয় এগুলোকেও রেড ফ্ল্যাগ হিসেবে দেখে আমাদেরকে রিভিউ এবং অ্যানালাইসিস করতে হবে। অনেক সময় কাস্টমার আমাদের কাছে এই সাপোর্টটা চায় যে তার অ্যাড্রেসে যাতে আমরা থ্যাঙ্কস লেটার না পাঠাই, তার অ্যাড্রেসে যাতে আমরা স্টেটমেন্ট না পাঠাই, অর্থাৎ সে আমাদেরকে হোল মেল সার্ভিসটা চাচ্ছে, সে সকল ডকুমেন্ট আমার কাছ থেকে অর্থাৎ আমার অফিস থেকে অথবা ব্যাংকের ব্রাঞ্চ থেকে সে রিসিভ করবে। এটাও সাসপিসিয়াস, বিকজ সে যে অ্যাড্রেসে আছে এটা ভ্যালিড অ্যাড্রেস কিনা অথবা সে অ্যাড্রেসে হয়তো থাকেই না। এরকম কোনো সার্ভিস যদি ক্লায়েন্ট নিতে চায় তাহলে এগুলোকেও রেড ফ্ল্যাগ হিসেবে ধরতে হবে এবং এগুলোকেও ইনভেস্টিগেশন করতে হবে এবং আমাদেরকে ডিসিশন নিতে হবে। কাস্টমার যদি আমাদেরকে পূর্ণাঙ্গ তথ্য না দেয় তার অ্যাড্রেস সম্পর্কে, যেমন আমরা যদি একটা সিম্পল অ্যাড্রেস দেখি এই জায়গায় ড্রিম সিটি 3rd ফ্লোর বনশ্রী রামপুরা ঢাকা,
আমরা কি এই অ্যাড্রেসে আদৌ কাস্টমারকে খুঁজে পাওয়া সম্ভব কিনা, অথবা এটাই লিগ্যাল অ্যাড্রেস কিনা, এটাই ভ্যালিড অ্যাড্রেস কিনা। অর্থাৎ রামপুরা বনশ্রীতে আপনার প্রায় অনেকগুলো ব্লক আছে, এতে শুরু করে বি সি ডি এফ জি এইচ আই জে, এরকম অনেকগুলো ব্লক আছে। এক এক ব্লকে ৬-৭টা করে রোড আছে, এক এক রোডে প্রায় ৫০ থেকে ৬০টা করে বাড়ি আছে। সো এই ড্রিম সিটির অবস্থান কোথায়, এটা খুঁজে পাওয়া দুরূহ। সো এরকম ইনকমপ্লিট ইনফরমেশন যদি দেয়, ইনকমপ্লিট রেফারেন্স দেয়, তাহলে এগুলোকেও রেড ফ্ল্যাগ হিসেবে ধরে আমাকে রিভিউ করতে হবে অ্যাকাউন্ট ইনফরমেশন। অথবা কাস্টমার সে তার কমপ্লিট ইনফরমেশন দিতে অনীহা, তার বিজনেস, তার বিজনেসের পারপাস, বিজনেসের নেচার, অথবা তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এগুলো দিতে সে অনীহা। তার কাছ থেকে খুব রিকোয়েস্ট করে ইনফরমেশন গুলো নিতে হচ্ছে, বা সে দিচ্ছে না। যদি এরকম সিচুয়েশন হয়, আমি সিডিডি কমপ্লিট করতে পারছি না, এইগুলোকেও রেড ফ্ল্যাগ হিসাবে দেখতে হবে। আমাদের এই রেড ফ্ল্যাগের প্রেজেন্টেশন গুলো ইনশাল্লাহ ক্রমান্বয়ে চলবে। আমরা নিজেরাই অ্যাওয়ার হব, সতর্ক থাকবো। এই রেড ফ্ল্যাগ গুলো আমরা যাতে প্রপারলি আইডেন্টিফাই করতে পারি এবং এগুলোকে যথাযথভাবে এক্সপ্লেনেশনের মাধ্যমে আমরা রিপোর্টিং এ যেতে পারি, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।